আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। ধন্যবাদ যারা এই প্রোগ্রামটি আজকে দেখছেন। মাসুদ আপনি, এটা তো চিকেন নেক নিয়ে তো কথাবার্তাটা চলতেছে প্রায় ২ বছর ধরে। আর সেখানে আমাদের মতন একটা দেশ, যেটা ওই ভারতের লোকজন যুদ্ধ করার দরকার না, ওরা এট এ টাইম যদি মার্চ করে, পায়ের তলায় পড়েই মরে যাবো আমরা 18 কোটি। আর এদের 140 কোটি, এদের জায়গা জায়গা আমরা ভাগ করে দিব, আমরা খায়া ফেলাবো, এই করবো সেই করবো, এগুলা বলে। তো এরপরও যে ভারত যে এতদিন ধরে আমাদের মারে নাই, এটাই সগর। এই ধরনের কথা আপনি আপনার বাড়িতেই যদি বাড়িতে কেউ এসে কয় যে আমি তোমার বাড়ি ভেঙে দেবো, তোমার বাড়ির জায়গা দখল করবো, তখন আপনি কি করবেন? আপনি তো ফিরবেন। সেটা ভারত এখনো মারে নাই। এরপরও ভারত চুপ ছিল, কথা বলে নাই, মাঝে মধ্যে টুকটাক কিছু বলছে, কিন্তু এরপরও এদের মুখের লাগাম নাই। কারণ প্লাস্টিকের মুখ এটার ছাড়ে না। সুতরাং তা লাগছে। সুতরাং অমিত শাহ আজকে বলছে, এখন এটা যদি কারো খারাপ লাগা থাকে, তাহলে আমি বুঝি না যে খারাপ কেন লাগে। এখন অমিত শাহ যদি এটা বলে যে ঠিক আছে, তোমরা তো এদিকে চিকেন নেকের এখান দিয়ে দখল করবা, তার চেয়ে আমরাই বাংলাদেশকে 3 টুকরা করে 2 টুকরা আমরা নিয়ে যাব, ওইদিকে ফেনী থেকে টেকনাফ, আর এদিকে রাজশাহী রংপুর ডিভিশন পুরোটা আমরা নিয়ে যাবো, তখন আপনাদের কেমন লাগবে বা আমাদের কেমন লাগবে? তো কথাটা এরকম না। সুতরাং অমিত শাহ যা বলছে তা আমার হিসাবে খারাপ বলা নেই, তার সমস্ত বাড়াবাড়ির কিছু সীমা আছে। ভাই আপনি ঠিক আছে, আপনি ইন্ডিয়ারে দেখতে পারেন না, ইন্ডিয়ার প্রতি আপনার বিদ্বেষ আছে, আপনি কাঁটাতারের বেড়া দিয়ে দেন, চতুর্দিকে চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিয়ে দেন, যা ভাই আমি তোমাগুলোকে সম্পর্ক এরকম না। খানা দানাও তাদের কাছ থেকে আইনা খাইতে হবে, আবার যাইয়া তাদের সাথে পোংটামিও দেখাবেন, গায়ের জবরদস্তিও দেখাবেন, তো এটা কি হয় নাকি? কারণ এক জায়গায় তো দুই জিনিস হয় না। এই যে এখন ডোনাল্ড ট্রাম্প যেটা করছিল যে গ্রিনল্যান্ডের উপর কি পুরো ইউরোপিয়ান সবাই 2 জন 4 জন 5 জন করে সৈন্য, বিভিন্ন দেশের সৈন্য বড় এক্সারসাইজ করছে, তার মানে এটা সিগন্যাল দিল যে তুমি নামলে আমরা সবাই নামবো। মাসুদ ভাই, আমার একটা কথা, আমি এটা বারবার যেখানেই যাই সেখানেই বলি, ভাই সীমান্ত হত্যা, সীমান্তে ফকিন্নিরা তোরা যাস কেন? তোরা ফকিন্নিরা যাস কেন? ফেলানি গেছিল সেখানে পতিতাবৃত্তি করতে, পলায় আসার সময় গুলি করে দিছে, তো গুলি করে লাগে গেছে তার কাটার উপর দিয়ে পালাস, তোরা সীমান্ত যাস কেন? চোরা চালান, গরু চুরি, মুরগি চুরি, হাঁস চুরি, মাছ চুরি, ডাইল চুরি, তারপর আপনার ফেন্সি ডিলের আনেন, সব তো বাঙালি করে। ইন্ডিয়ানরা আসে সীমান্তে চোরা চালান করতে, তো চোরা চালান মরে, এটা নিয়ে আবার কথাবার্তার কিসের? আর আগ্রাসন বলতে কি বুঝেছেন? আগ্রাসন তো ভারত সারা পৃথিবীতে করে ফেলাইছে। এই যে আগামী 6 মাস পরে বুঝবেন আপনারা আগ্রাসন কাকে বলে, কত প্রকার, কি কি। এই যে এফটিএটা সাইন করলো ইউরোপের সাথে $2 ট্রিলিয়ন উপরে ব্যবসা হবে, আর তার মধ্যে শুধু কাপড়ের বিজনেস হবে কত জানেন? আপনার যদি কাগজ কলম থাকে একটু লেখা নেন, কাপড়ের বিজনেস হবে $30 বিলিয়ন। এইবার আপনারা বুঝাই দিই আমি যে আগ্রাসনটা এবার কিভাবে হবে। দেখেন, এতদিন কি কাপড় ভারত দিত না? ভারত দিত। ভারতের কাপড়ের উপরে 10% ট্যাক্স ছিল, বাংলাদেশের ছিল 0%। আমি ভিয়েতনাম চায়না বাদ দিলাম, ভারত আর বাংলাদেশটাই বলি আপনারে। ভারত করতো $7 বিলিয়ন কাপড় রপ্তানি ইউরোপে, বাংলাদেশ করতো $30 বিলিয়ন কাপড় রপ্তানি। এখন এই এফটিএ হয়ে যাওয়ার পরে এখন হয়ে গেল 10%। তার মানে ভারত আগে ধরেন, ভারত এই গেঞ্জিটা ভারতে সিলাইতো 900 টাকা, আমি বাংলাদেশও 900 টাকা সিলাইতাম, আমার টোটাল লাভ টাপ সব খরচ। কারণ আমি এই জিনিসটা পাঠাইলাম ইউরোপের বাজারে, আমি তো 900 টাকায় বেচা দিছি, 900 টাকা। এখন ভারত যখন এই তৈরির একটা জিনিস বেচছে, তখন তো তার আরো ট্যারিফ বসছে আরো 10%, তাই 990 গেল। এখন মার্কেটে যখন গেল, দুইটাই একই জিনিস, একই কোয়ালিটি, সব একটার দাম 900, একটার দাম 990। পাবলিক কিন্তু যে 900 টাকারটা কিনছে, তার মানে বাংলাদেশটা কিনছে একদম। এখানে যে প্রাইমার্ক একটা দোকান আছে, সব মেড ইন বাংলাদেশ, কি না তুস করছে। এখন ভারতের যখন এফটি হয়ে গেছে, এখন তার 10% নাই, তার মানে 0%। ভারতও জিরো, বাংলাদেশও জিরো। এখন এখন কেমনে আপনি বলতে পারেন যে ভাই কেমনে আগ্রাসন? এইবার দেখেন, আমরা তুলা আমদানি করতে, আমরা তুলা আমদানি করি থেকে, এখন ব্রাজিল থেকে, আগে ভারত থেকে নিতাম। তো ভারত তো নিজেই তুলা চাষ করে, তাহলে ভারতের তুলা ভারতের জন্য সস্তা।
ভারত নিজের তুলা নিজে ব্যবহার করে নিজে কাপড় তৈরি করবে, ভারত ডিজাইন করবে, ভারত ডিজাইনার দিয়ে করাবে, সবই আছে ভারতের কাছে, লজিস্টিক সব আছে। তাহলে ভারতের মালটা আমার দেশের মালের চেয়ে কম যাবে। আর একটা জিনিস দেখেন, $30 বিলিয়ন কাপড় রপ্তানি করতো বাংলাদেশ, যার কারণে একটা ইন্টারন্যাশনাল মানদণ্ড আছে, $1 বিলিয়ন কাপড় যদি রপ্তানি হয় সেখানে 1 লক্ষ লোকের কর্মসংস্থান হয়। 1 বিলিয়ন ইকুয়াল টু 1 লাখ। এখন বলে কেমনে ভাই, গার্মেন্টস এর শ্রমিক থেকে শুরু করে ওই মাল টানা, মাল কাটা, ওই ট্রান্সপোর্ট, এগুলো সব কিন্তু এক সেক্টরটা মিলানো। তাইলে আমাদের 30 লক্ষ শ্রমিক কাজ করতে $30 বিলিয়ন কাপড় রপ্তানিতে। সেই সুযোগটা এখন ভারত নিবে। ভারতের কাছে তো সবই আছে, পাবলিকও আছে, সবকিছু আছে। তো এখন যে এই যে আপনার ইউরোপের মার্কেটটা হারাইবো বাংলাদেশ, কি করবেন? আপনার কয় লাখ টাকার মাল যায় আমেরিকাতে, আমেরিকার লোকের ট্রিটি করে আসছেন যে 25%, ভারত তো দামই দিল না এটারে। তো ইউরোপের সাথে হয়ে গেছে, তারা এখন সব কাপড়, এবং স্পেশালি ওরা খুব আলোচনা করছে যে কাপড় নিয়ে, এবং আগামী 2027 সালে, এই বছর বাদ দেন, আগামী বছর বাংলাদেশ যাবে গা ওই যে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উপরের দিকে, তখন কিন্তু আবার 10% ট্যাক্স বসে যাবে বাংলাদেশের উপর, ভারতের সাথে যে দীর্ঘমেয়াদী চুক্তি হইলো এফটিএ। এখন আপনার ভারতের আগ্রাসন, আগ্রাসন কোন আগ্রাসন? তো যেটা যেটা আপনার কাছে আগ্রাসন মনে হয় এটা চালাইয়েন না, আপনি ওইটা আইনেন না। ভারতের সাথে ওইটাই বললাম, বর্ডার মর্ডার সব সিল করে দেন, কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে দেন না, তারই তো শেষ ভাই। দরকার আছে শুধু শুধু কেন আগ্রাসন আগ্রাসন, ওই ভারত মারে, ওই ভারত এই করে, সম্পর্কই ছিন্ন করে দেন না, অসুবিধা কি আছে? কত যে আমাদের দেশের অবস্থা কি জানেন, ওই যে এই বিয়ে করেন বউ জামাই সারাদিন ঝগড়া করে, ঝগড়া কইরা এরপরে এখন ওই জামাইয়ে যায় কবে কি বউ বেয়াদব, বউ ওই বউ সেই, ওই ওর বাড়ি খারাপ, হ্যান খারাপ ত্যান খারাপ, আবার ঠিক ওই রাতের বেলা ঘুমানোর সময় 2 রান ফাঁক করে ওই সেজদা দেওয়া শুরু করে। আমাকে বাঙালিকে অবস্থা যে সেম, এদের কাছে ভারতের সব খারাপ, কিন্তু যে ভারতের খানাগুলাই না খাইতে খুব মজা, ভারতের মালগুলা ব্যবহার করতে খুব মজা। এমনি সারাদিন ভারত বিদ্বেষী গালাগালি। কিছু কিছু হুজুর জি আছে দেখেন, যে ওই যে মিষ্টি খাইতে, ওই সবচেয়ে ভালো মিষ্টি ছানার মিষ্টি হয় কোন হিন্দুর দোকানে, সেই মিষ্টি আইনা খাইব, কিন্তু গাইল দিতে আবার হিন্দু করে গাইল দিব। তা আমাকে বাঙালিকে অবস্থা হয়েছে যে শীতের ওয়াজ, মানে গরমের ওয়াজ শীতে করে ফেলায়, মানে ওই মহিলাকে খাতা গায়ে দিয়েন না, এই ওয়াজ আসছিল গরমকালের, উনি যে শীতকালে কইরা বইছে, এখন বেচারা যখন ঘুমাইতে গেছে আর খাতা দেয় না, কয় কে খাতা দেশ থাকে, কয় সব তো আমার ঘরে খাতা তো সব মহিলাকে গায়ে কাপড় দিয়েছিলেন না, আপনার ঘরে দিমু কেমনে, আপনি তো হবে না। কয় যে পরে কয় যে না 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 না, এখন শীতের ঠেলায় পরে কয় যে না, এটা কিছু কিছু ক্ষেত্রে আবার জায়েজ আছে, মহিলাও কাপড় কিছু কিছু ক্ষেত্রে খাতা শিলে জায়েজ আছে, 3 মাস কোনো মহিলা না পড়লে এটার মহিলার কাপড় পায় না। এই হচ্ছে যে আমাকে অবস্থা। গত কয়েক ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব নিয়ে ঝড় বয়ে যাচ্ছে, দেখা দিয়েছে বিতর্ক। 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রাককালে রাজনৈতিক অঙ্গন যখন উত্তপ্ত, ঠিক সেই মুহূর্তে জামাত ইসলামের আমিরের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এবং নারী নেতৃত্ব নিয়ে দলটির অবস্থান নতুন করে এক জাতীয় আদর্শিক বিতর্কের জন্ম দিয়েছে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্ট নিয়ে তুমুল শোরগোলের মধ্যেই তিনি ও তার দল জানিয়েছেন ওই অ্যাকাউন্টটি শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং সেই সময়ের মধ্যেই ওই পোস্টটি করা হয়েছে। জামাত ইসলামী বলছে ওই পোস্টটি তারা করেননি, বরং বিষয়টি তাদের দৃষ্টিতে পড়ার পর তারা মাত্র 45 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছিলেন। তবে এই পোস্টটি নিয়ে সারা দেশে তুমুল সমালোচনা দেখা দিয়েছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, আইডি হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার পর আবার আইডি নিয়ন্ত্রণ ফিরে পাবার যে দাবি জামাত ইসলামী করেছে তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, আদৌ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল কিনা, হলে এত তাড়াতাড়ি কিভাবে উদ্ধার হলো। রাজনীতির মাঠে জামাতের একসময়ের মিত্র বিএনপি 9 ঘন্টা পর আইডি হ্যাকের দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। ওই পোস্টে কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ করে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।
সামাজিক মাধ্যমে এ নিয়ে অনেকের সমালোচনার মুখে পড়েছেন জামাতের আমির। বিকেলে নির্বাচন কমিশনের সংগঠনটির নারী প্রতিনিধিরা দাবি করেছেন, ইসলামিক দল হিসেবে জামাতের শীর্ষ নেতৃত্বে নারীদের দেখা যাবে না। যেমনটা কয়েকদিন আগে জামাতের আমির আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করে বলেছিলেন, দেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব নারীর হাতে থাকা ইসলাম ধর্ম অনুমোদন দেয় না। প্রশ্ন হলো, জামাতের এই দাবি ইসলামের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য? মুসলিম সালতানাতের ইতিহাসে 17 জন মুসলিম রানী আছেন যারা কোনো রাজার অলংকার মার্কা রানী ছিলেন না। তারা ছিলেন সার্বভৌম শাসন ক্ষমতার অধিকারী। তাদের অনেকের নামে মাওলানারা মসজিদে খুতবা দিতেন। তাদের কারো কারো নিজের নামে মুদ্রাও ছিল। এমনকি ওই সময় খলিফারা কোনো নারী নেতৃত্ব হারাম বয়ানে বিশ্বাস করেননি। যে পোস্টে নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সেটি 31শে জানুয়ারি বিকেলে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে করা হয়। পোস্টটিতে নারীদের সামাজিক অংশগ্রহণ এবং আধুনিক কর্ম পরিবেশ নিয়ে অত্যন্ত কঠোর ও রক্ষণশীল মন্তব্য করা হয়। পোস্টের ভাষ্য অনুযায়ী, আধুনিকতার দোহাই দিয়ে নারীদের যখন ঘরের বাইরে আনা হয় তখন তারা মূলত শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তার অভাবের সম্মুখীন হয়। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে পোস্টের একটি সুনির্দিষ্ট বাক্য, যেখানে বলা হয়েছিল, জামাত বিশ্বাস করে যখন আধুনিকতার নামে নারীদের ঘর থেকে বের করে আনা হয় তখন তারা শোষণ, নৈতিক পতন ও নিরাপত্তাহীনতার শিকার হয়। এটি প্রস্টিটিউশন বা দেহ ব্যবসার একটি ভিন্ন রূপ ছাড়া আর কিছুই নয়। পোস্টটিতে আরো দাবি করা হয়েছে, নারীর প্রশ্নে জামাতের অবস্থান বিভ্রান্তিকর বা অনুশোচনামূলক নয়, এটা নীতিগত। জামাত ইসলামী মনে করে না নারীদের নেতৃত্বে আসা উচিত। জামাতে এটা অসম্ভব, আল্লাহ এটা অনুমোদন করেন না। মুহূর্তের মধ্যে এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়। এই উগ্র ও অবমাননাকর ভাষা ব্যবহারের ফলে সুশীল সমাজ, নারী অধিকার কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে তাৎক্ষণিক ও তীব্র ক্ষোভের সঞ্চার হয়। বিশেষ করে দেহ ব্যবসার সাথে কর্মজীবী নারীদের তুলনা করাকে বাংলাদেশের প্রগতিশীল সমাজ অত্যন্ত অসম্মানজনক হিসেবে বিবেচনা করে। পরে মধ্যরাতে জামাত ওই অ্যাকাউন্ট থেকে জানায় যে দলটির আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। শনিবার রাত 12:40 জামাত ইসলামের ভেরিফাইড পাতায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামাত জানায়, অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে আমিরের জামাতের এক্স অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ নেয়, তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পোস্ট বা কন্টেন্ট আমিরের জামাতের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বিষয়টি নিয়ে শনিবার মধ্যরাতে হাতিরঝিল থানায় জিডি করেছে জামাত। জিডিতে শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাক করে নারী অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে। রবিবার দুপুরে দলটির পক্ষ থেকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, তাদের দলের আমিরের এক্স অ্যাকাউন্ট ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা হ্যাক করেছে, এগুলোর সাথে বিশেষ দল ও তাদের সাইবার টিমের কিছু লোক জড়িত রয়েছে বলে তারা মনে করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রাষ্ট্রপতির কার্যালয়ের একজন সরকারি কর্মকর্তার ইমেল ব্যবহার করে এই সমস্যা তৈরি করা হয়েছে। হতে পারে ওই কর্মকর্তাও ভিকটিম। তবে সামাজিক মাধ্যমে অনেকেই 45 মিনিটের মধ্যে হ্যাক হওয়া এক্স অ্যাকাউন্ট পুনরুদ্ধার নিয়ে প্রশ্ন তুলেছেন। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, 4:37 আমিরের এক্স হ্যান্ডেল থেকে বিতর্কিত পোস্টটি করা হয়েছে, যেটা তারা বুঝতে পারেন 4:55। কিন্তু সে তথ্যটি তারা আনুষ্ঠানিকভাবে জানান রাত 1টায়, আর ভোর 3:30টায় জিডি করেন। বিএনপির পক্ষ থেকেও এক সংবাদ সম্মেলনে এ দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেছেন, সঙ্গত কারণে প্রশ্ন ওঠে, নারী বিদ্বেষী পোস্টের প্রায় 9 ঘন্টা পর সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। বিবিসি বাংলা বিষয়টি নিয়ে কথা বলেছেন সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার সাথে, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কাজ করছেন। তানভীর হাসান জোহা বিবিসি বাংলাকে বলেছেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভারি প্রক্রিয়া সাধারণত কয়েকটি টাইম স্লটে ভাগ করে এগোয় এবং প্রতিটি ধাপে আলাদা সময় লাগে। 24 থেকে 72 ঘন্টার মধ্যে ব্যবহারকারীর পরিচয়, ইমেল অ্যাক্সেস ও সিকিউরিটি তথ্য যাচাই হয়। সব ঠিক থাকলে অ্যাকাউন্ট ফেরত আসে। গবেষক মাহতাব উদ্দিনের মতে,
হ্যাকড অ্যাকাউন্ট সাধারণত হ্যাকাররা নিজেদের দখলে রাখে এবং পাসওয়ার্ড পরিবর্তন করে দেয়, কিন্তু জামাত নিজেই পাসওয়ার্ড পরিবর্তন করে নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেছে, যা প্রমাণ করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ আসলে তাদের হাতেই ছিল। বিএনপি প্রশ্ন তুলেছে যে আমিরের ফেসবুক পেজ এবং দলের অন্যান্য সক্রিয় প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও কেন তাৎক্ষণিকভাবে হ্যাকিং এর সতর্কতা জারি করা হলো না। এছাড়া পোস্টের ভাষা ও অন্তর্নিহিত দর্শন আমিরের সাম্প্রতিক আল জাজিরার সাক্ষাৎকারের সাথে অনেকাংশে মিলে যাওয়ায় অনেকেই মনে করছেন তীব্র প্রতিক্রিয়ার মুখে দলটি এই সেফ এক্সিট হিসেবে হ্যাকিং এর কথা বলেছে। দর্শক, এক্স হ্যান্ডেল বিতর্কের মাত্র কয়েকদিন আগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় ডক্টর শফিকুর রহমানের একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রচারিত হয়, যার শিরোনাম ছিল বাংলাদেশ ইলেকশনস, দ্য রিসার্জেন্স অব জামাত ইসলামী। এই সাক্ষাৎকারে সাংবাদিক শ্রেণীবাসন জৈন যখন নারী নেতৃত্ব সম্পর্কে প্রশ্ন করেন, তখন আমিরের উত্তরগুলো ছিল বেশ রক্ষণশীল। ওই সাক্ষাৎকারে জামাতের আমির বলেছিলেন, কোনো নারী কখনোই জামাত ইসলামের আমির বা প্রধান হতে পারবেন না। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে আল্লাহ নারী ও পুরুষকে সমানভাবে তৈরি করেননি এবং তাদের সত্তা ভিন্ন। তার যুক্তি অনুযায়ী যেহেতু নারীদের এই শারীরিক সীমাবদ্ধতা আছে, তাই তারা রাষ্ট্রের বা দলের সর্বোচ্চ গুরুদায়িত্ব পালনে অক্ষম। 1 ফেব্রুয়ারি জামাতের নারী নেত্রী হাবিবা আক্তার চৌধুরীও নির্বাচন কমিশনে সাংবাদিকদের একই কথা বলেছেন। তিনি দাবি করেন, পবিত্র কোরআনে বলা হয়েছে পুরুষ হচ্ছে নারীদের পরিচালক, এটি কোরআনের নির্দেশ এবং ফরজ। সেই হিসেবে কোনো ইসলামী সংগঠনের নারীরা শীর্ষ নেতৃত্বে আসতে পারে না। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো জামাত ইসলামী নারী নেতৃত্ব নিয়ে ইসলামী বিধানের ভুল ব্যাখ্যা দিচ্ছে। জামাতের নারী নেত্রী যে দাবি করেছেন সেটি একটি বিতর্কিত হাদিসের উপর ভিত্তি করে। হাদিসটি হলো, সেই জাতি কখনোই সফল হবে না যারা তাদের দায়িত্বভার একজন নারীর হাতে ন্যস্ত করে। হাদিসটি আবু বাকরা বর্ণিত একটি হাদিস। দর্শক, এই হাদিসটির একমাত্র বর্ণনাকারী আবু বাকরা। ঐতিহাসিক তথ্য অনুযায়ী হযরত ওমর তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে বেত্রাঘাত করেছিলেন এবং পরবর্তীতে তার সাক্ষ্য গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। ফলে অনেক স্কলার হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন। আবু বাকরা এই হাদিসে বলেছিলেন, উটবা জামাল যুদ্ধের পর যে যুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন হযরত আয়েশা, আর সে যুদ্ধে বাকরা নিজেও অংশ নিয়েছিলেন। ডক্টর ফাতেমা মেনিসের মতে গবেষকরা এই হাদিসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আধুনিক যুগের প্রখ্যাত আলেম ইউসুফ আল কারাদাভি ফতোয়া দিয়েছেন, বর্তমানের সাংবিধানিক এবং সংসদীয় ব্যবস্থায় নারীরা সংসদ সদস্য, মন্ত্রী এবং ক্ষেত্র বিশেষে রাষ্ট্রপ্রধান হতে বাধা নেই। দর্শক, পাকিস্তান আমলে 1964 সালে দৈনিক আজাদে রাষ্ট্রপ্রধানের পদে মহিলা নির্বাচন জায়েজ, দর্শন আলিমের বিবৃতি শীর্ষক একটি খবর প্রকাশিত হয়েছিল। সে খবরে ভারতবর্ষের বিখ্যাত আলেম মাওলানা আশরাফ আলী থানভী বলেছিলেন, কোরআনে আছে শাসিকা বিলকিসের মুসলমান হবার পর তার রাষ্ট্রাধিকার কেড়ে নেবার কোনো প্রমাণ নেই, বরং তার রাজ্য যে আগের মতোই বহাল ছিল, ইতিহাসে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। বিলকিসের রাজত্বে ও রাজ্য শাসন পদ্ধতির প্রতি কোরআনে কোনরূপ অবজ্ঞা বা অসমর্থন জ্ঞাপন করা হয়নি। দর্শক, মুসলিম সালতানাতের ইতিহাসে 17 জন মুসলিম রানীর কথা জানা যায়, যারা ছিলেন সার্বভৌম শাসন ক্ষমতার অধিকারী। তাদের অনেকের নামে মাওলানারা মসজিদে খুতবা দিতেন। তাদের কারো কারো নিজের নামে মুদ্রাও ছিল। এদের মধ্যে ভারতবর্ষের সুলতান ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া, ইরানের রানী তুর্কান খাতুন, মালদ্বীপের সুলতানা খাদিজা, মরিয়ম ও ফাতিমা, ইয়েমেনের রানী আসমা ও রানী আরোয়া, মিশরের রানী সাজারাত আল দুরের কথা সবাই জানে। সঙ্গে জামাল বা উটের যুদ্ধে হযরত আয়েশা এক বিশাল বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। ইসলামী স্কলাররা মনে করেন, যারা ইসলামের নারী নেতৃত্ব হারাম বলে ফতোয়া দেয় তারা সূরা আন-নিসার 34 নম্বর আয়াতের কথা বলেন, যেখানে বলা হয়েছে পুরুষরা নারীদের উপর দায়িত্বশীল বা কাওয়ামুন। অনেক তাফসীরকারক কাওয়াম শব্দটিকে নেতা বা শাসক হিসেবে অনুবাদ করেছেন। অথচ সূরা আত-তাওবায়ের 71 নম্বর আয়াতে মুমিন নারী ও পুরুষদের একে অপরের আউলিয়া বা বন্ধু ও অভিভাবক হিসেবে বর্ণনা করা হয়েছে, যা রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সমান অংশীদারিত্বের ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা মনে করছেন, জামাত ইসলামের আমিরের এক্স হ্যান্ডেল বিতর্ক এবং আল জাজিরায় দেয়া বক্তব্য কেবল একটি ধর্মীয় বিতর্ক নয়, বরং এটি বাংলাদেশের আগামী নির্বাচনে রাজনৈতিক সমীকরণকেও প্রভাবিত করতে পারে। জামাতের এই অবস্থান দলটির মধ্যে এক ধরনের আদর্শিক দ্বন্দ্ব তৈরি করেছে। একদিকে তারা জুলাই সনদ ও আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলছে, অন্যদিকে দল ও দেশের শীর্ষ পর্যায়ে নারী নেতৃত্বকে অযোগ্য বলছে।
ইসলামের নারী নেতৃত্ব হারাম বা অসম্ভব এই দাবির কোনো অকাট্য ভিত্তি কোরআন বা সুন্নাতে নেই, বরং রাসূল ও খলিফাদের আমলে নারীদের প্রশাসনিক ক্ষমতায়ন এবং দিল্লির সালতানাতে সুলতানা রাজিয়ার শাসন প্রমাণ করে যে মুসলিম উম্মাহ নারী নেতৃত্বকে সবসময় ইতিবাচকভাবে গ্রহণ করেছে। জামাতের আমির যে মাতৃত্ব ও জীববিজ্ঞানের দোহাই দিয়েছেন তা মূলত পিতৃতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ, যা আধুনিক বিজ্ঞানেও টেকে না। একজন নারী মা হয়েও যেভাবে সফলভাবে সংসার চালান সেভাবে তিনি রাষ্ট্র চালাতে পারেন, যা রানী বিলকিস বা আরওয়া আল সুলাইহিরা প্রমাণ করে গেছেন। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আমার মনে হয় যে অনেক দেরিতে বিএনপির ঘুম ভেঙেছে। আজকে বিএনপির একটি প্রতিনিধি দল গিয়েছিল নির্বাচন কমিশনে এবং সেখানে নির্বাচন কমিশনারদের সাথে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠক শেষে তারা সাংবাদিকদের সাথে কথা বলেছে। আমরা কিন্তু অনেক আগে থেকেই বলছিলাম যে এবার জামাত টার্গেটেড সিটে অ্যাবনর্মাল ভোটার মাইগ্রেশন করিয়েছে। তার মানে ধরেন একটা বাড়িতে 4-5 জন ভোটার থাকে, কিন্তু এবার দেখা গেছে যে কোনো কোনো ঠিকানায় মানে স্পেসিফিক আসনে ধরেন 150 আসন বা এরকম আসনে এক এক ঠিকানায় 200-300 ভোটার। যেমন আমরা বলেছি যে জামাত টার্গেট করেছে এবার 160 বা 70টা আসন এবং বাকি 130টা আসনের যে তাদের যে ক্যাডার ছিল সেই ক্যাডারদের এই 160-70 আসনে নিয়ে এসেছে এবং সেটা এতদিনে বিএনপি লক্ষ্য করেছে। আমরা কবে থেকে বলছি এটা, আমি নিজেও এটা বহুবার বলেছি, কিন্তু ইট ইজ অলরেডি টু লেট। আমি জানি না এটা বিএনপি কেমনে ম্যানেজ করবে। এবারে নির্বাচনে লোকাল পর্যবেক্ষকের সংখ্যা 55,000 ছাড়িয়ে গেছে। তার মধ্যে একটা মাত্র এনজিও, সেই এনজিও থেকে আপনার অবজারভার হয়েছে পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, সেখান থেকে অবজারভার হচ্ছে 10,559 একটা এনজিও। আর এবার এত বেশি নামকা বস্তে সংগঠন থেকে এই নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে, এটাই তো একটা বিশাল সন্দেহের উদ্রেক করতেছে। তো বিএনপি আমি জানি না এগুলো তাদের যারা নির্বাচন পরিচালনার সাথে জড়িত তারা এগুলো আদৌ খোঁজ রাখছেন কিনা। আবার এবার নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে আমরা যেটা বুঝি পুলিশ, বিজিবি, র্যাব বা আর্মি কিছুটা দায়িত্ব পালন করবে, কিন্তু এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নামে আরো কিছু মানে বিভিন্ন নাম ছোটখাটো সংগঠন সংস্থাকে ঢুকানো হচ্ছে। স্কাউটরা থাকবে, বিএনসিসি যে ন্যাশনাল ক্যাডেট কোর তারা থাকবে। তো এগুলো তো সাধারণত থাকে না, কিন্তু এগুলো জামাত যেভাবে ডক্টর ইউনূস প্রশাসন সব মিলে যে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে, এটা তার একটা অংশ। এছাড়া প্রত্যেকটা আসন কেন্দ্রিক শান্তি কমিটি গঠিত হচ্ছে। এই শান্তি কমিটি বললেই তো আমাদের 71-এর রাজাকারদের কথা মনে পড়ে যে তারা এই শান্তি কমিটিগুলো গঠন করেছিল। এই জামাত, এই পাক হানাদার বাহিনী এরা মিলেই তো এই রাজাকার মুসলিম লীগের এদের দিয়ে কিন্তু শান্তি কমিটি হয়েছিল। তো এবার নির্বাচনে সেই শান্তি কমিটি হবে। তাহলে নির্বাচন এমনিতেও আওয়ামী লীগ নাই, 50% নাই, সুতরাং এই নির্বাচন বিতর্কিত। এই নির্বাচন একেবারে যে সার্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন হবে সেই সুযোগ তো নাই। তারপরেও যা হচ্ছে সেখানে জামাত তার মতো করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে। আর বিএনপি মোটামুটি এই 17 মাস ব্যস্ত ছিল টেম্পু স্ট্যান্ড, চাঁদাবাজি, নির্যাতন, ধর্ষণ, যা যা করা যায় এগুলো করছে, মিথ্যা মামলা বাণিজ্য। আর এখন তাদের কথাবার্তা ব্যবসা দেখলে মনে হয় তারা ক্ষমতায় চলে গেছে, কিন্তু তলে তলেতে জামাত একেবারে গোড়া কেটে দিচ্ছে সেই হুঁশটা নাই। এই যে একটা গণভোট হবে, এই গণভোট নিয়ে বিএনপির অবস্থান কি? বিএনপির এক এক নেতা এক এক রকম কথা বলেন। আবার তারেক রহমান বললেন হা ভোট দিতে হবে। প্রশ্ন উঠছে যে তিনি এতদিন বলেন নাই, এখন কিসের ভয়ে কিসের চাপে তিনি হা ভোটের কথা বলছেন? এই গণভোটের কি অবস্থা? গণভোটের ব্যালট এখন মুদি দোকানে পাওয়া যাচ্ছে। এই যে স্ক্রিনে দেখেন, এই ব্যালটটা আমাকে ঢাকা থেকে একজন পাঠিয়েছে যে মুদি দোকানে ব্যালট পাওয়া যাচ্ছে। তো গণভোট এর রেজাল্ট কি হবে আপনারা বুঝতে পারতেছেন?
যে শুধু যে গণভোট ইঞ্জিনিয়ারিং হবে এমন তো কোনো কথা নেই। জামাত তো তার মতো করে এই সংসদ নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং করবে, এবং কারচুপিগুলো এত ওয়েল প্ল্যান্ড, মেটিকুলাসলি প্ল্যান্ড বলা যায়। যে বিএনপি এমনিতেই বোঝা যাচ্ছে যে অনেক দেরিতে ঘুম ভাঙছে, কিন্তু আরো সমস্যা আছে যে বিএনপির ৭৫টা আসনে বিদ্রোহী ক্যান্ডিডেটরা ফাইট করতেছে। তার মধ্যে অনেক আসনেই কিন্তু তারা বিএনপির ক্যান্ডিডেটের পরাজয়ের কারণ হবে। আমার সাথে এরকম বিদ্রোহী বেশ কিছু ক্যান্ডিডেটের পরিচয় আছে, যোগাযোগ আছে। তো গত ১৭ মাসে এরা একজন ১০০-২০০ কোটি টাকা ইনকাম করছে, এই ইলেকশনে ১০-২০ কোটি টাকা খরচ করতে এদের গায়ে লাগতেছে না, এবং সেইটা বিএনপি নেতৃত্ব মনে করছে যে ধানের শীষের বাইরে গেলে বোধহয় কেউ স্ট্যান্ড করতে পারবে না। কিন্তু মাঠের বাস্তবতা কিরকম এই খোঁজটা একটু বিএনপির নেওয়া উচিত, না হলে ওভারঅল যখন বিএনপি রিয়েলাইজ করবে ইট মে বি টু লেট টু ডু এনিথিং। যেটা বলতেছিলাম, বাংলাদেশে আগামীতে এরা যেভাবে নির্বাচন নিয়ে যে গেমটা খেলতেছে, এরা তো মনে করতেছে যে কোনো ভাবে ক্ষমতায় চলে যাব। ভাই, আপনার দেশে যদি অর্থনীতি ঠিক না থাকে, আপনি কিভাবে ক্ষমতায় থাকবেন? সেটা জামাতি কি, বিএনপি কি, আর আওয়ামী লীগে কি? ধরেন যেভাবে তার অর্থনীতিকে ধ্বংস করেছে, আগামীতে যদি যেটা বললেন যে আপনি যে ৫০ লক্ষ বেকার হয়েছে আর ১ কোটি লোক বেকার হয়ে যায়, আওয়ামী লীগে সে কি দেশটাকে ঠিক করতে পারবে? বহু সময় লাগবে, পারবে, কিন্তু ইট উইল টেক্স টাইম, যথেষ্ট সময় লাগবে। আপনি চাইলেই তো পারবেন না। শূন্য, অর্থাৎ আপনার কোষাগার যখন শূন্য করে যাবে, ওই রাজত্ব দিয়ে আপনি কি করবেন? এরা ওই কাজটা, আপনি দেখেন কত হাজার লোক এখন চাকরি কোটিপতি হয়েছে এই দুঃসময়ে। এরা কারা? আমার যে ভাবির পোলাদের আগে গাল ছিল এরকম ট্যাপ খাওয়া বুঝেন তো, যে পাতিলে বাড়ি মালে গাল ভিতরে জায়গা ট্যাপ খাওয়া, যেটা বলতেছিলাম। তো এই বাংলাদেশ নির্বাচনের কথা আপনি যেটা বললেন, আর ওই যে বোরকার কথা বললেন, এদের তো নির্বাচনে সিল মারতে তো বোরকাও লাগবে না, এরা শুধু সিল মারবে, ঘোষণা দিবে। বোরকার দরকার নাই, এরা বোরকার কথা বলে এরা ফেসে গেছে। ওই যে কর্মজীবীদের প্রস্টিটিউট বলে এরা ফেসে গেছে, ফেসে না, এরা তো এটা বিশ্বাস করে। কারণ এই দেশে একজন আলেম আছে, তার নাম হচ্ছে রাজ্জাক বিন ইউসুফ, যাকে মৌলানা গাবগাছি বলে কাজ্জাব বিন ইউসুফ, সে তো বলেই ফেলেছে তারা তো নারীদের কি বিশ্রী বিশ্রী ভাষায় কথা বলেছে। শুনেন, বাংলাদেশ তো যুদ্ধ করতেছে না, এটা হলো পাকিস্তানের ব্যবসা। কারণ যত সন্ত্রাস, পাকিস্তানের ব্যবসা কি? সন্ত্রাস উৎপাদন, জঙ্গি উৎপাদন এবং সন্ত্রাস রপ্তানি করাই তো পাকিস্তানের আসল ব্যবসা, আর ভিখারি রপ্তানি করা, এছাড়া তো পাকিস্তানের কোনো ব্যবসা নাই। তো বাংলাদেশকে তারা ব্যাটেল গ্রাউন্ড করতেছে, যাতে কিছু এখানে যুদ্ধ হইলে, যেমন যারা মস্তানি করে, মারামারি করে, ঝগড়া করে, কাইজা করে, খুন খারাপি করে, তাদের লাভ কি? যত ঝগড়া হবো তত লাভ। সমাজ স্থির থাকলে তার লাভ না। তো বাংলাদেশ যদি দ্বিতীয় ব্যাটেল গ্রাউন্ড বানাইতে পারে, আর পাকিস্তান কোন অস্ত্র বিক্রি করছে? ওই পাকিস্তান আফগানিস্তান থেকে চুরি করা কিছু অস্ত্র, ওই বয়গা পড়া যেগুলো বাতিল মাল, যেগুলো কাজে কাটবে, অস্ত্র কিছু ব্যস্ত আছে। যেমন পাকিস্তান আমাদের জন্য চাউল পাঠায়, ধান পাঠায়, হাসতে হাসতে মরি যে চাউল পাঠায় পাকিস্তান, যে পাকিস্তান নিজে না খায় মরে। তো ওই রকম যে পাকিস্তানে এই গত এক সপ্তাহ, গত ৪৮ ঘন্টায় ২০-২২ জায়গায় নিজেদের দেশে হামলা হয়েছে, সে আরেক দেশ কিভাবে রক্ষা করবে? যার হ্যাঁ আমাদের জামালের ভাষা বলি, ওর নিজের পাকিস্তানের গোয়াই খালে আর বিলে, সে আমার পাশার জায়গায় কোথায় ঠিক রাখবে? আমার পাশার খবর কেমনে ঠিক রাখবে? তো এটা জামাত, যেহেতু এখানে এই মুহূর্তে কে ক্ষমতায়, দ্বিতীয় পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশ। এই মুহূর্তে আইএসআই এর দ্বিতীয় হেডকোয়ার্টার হচ্ছে ডিজিএফআই এর অফিস। এই মুহূর্তে আইএসআই এর পাকিস্তানের দ্বিতীয় ক্যান্টনমেন্ট হচ্ছে বাংলাদেশের ক্যান্টনমেন্ট। জামাত তো বলেছে তারা দোয়া করতেছে ভারত যেন আক্রমণ করে। ভারত এত পাগল হয় নাই বাংলাদেশ আক্রমণ করবে। জাস্ট পাকিস্তানকে যেভাবে ভিকারিস্তান বানাই দিছে, যেভাবে ঠিক ওইভাবে বাংলাদেশকে ভিকারিস্তান বানাই ফেলবে। যুদ্ধ করতে যাবে কেন ভাই? আপনি যদি জানেন যে আমার আর জিয়া করিম ভাইয়ের অর্থনৈতিক ফ্লু বন্ধ করে দিলে আমার লাফালাফি খতম, আপনি কোন দুঃখামটা আমার সাথে ঝগড়া করবেন? যদি সেই সুইচটা আপনার হাতে থাকে, আপনি জিয়া করিম ভাইয়ের আমার সাথে মারামারি করেন, সেটা বন্ধ করে দিবেন। তো বাংলাদেশ যদি শুধু, ভারত যদি বলে, আমি বলেছি তো ভাই, আর কতবার বলবো, শুধু বলবে বাংলাদেশে ভারত থেকে এক ছটাক চাউল যাবে না, এই ঘোষণা দিবে, বন্ধ করবে না, যে আগামী ২ মাস ৩ মাস পরে চাউল ডাউল এগুলো ভারত থেকে বাংলাদেশে রপ্তানি করা হবে না। বাংলাদেশ না খাই মারা শুরু করে দেবে, বন্ধ করতে হবে না, শুধু ঘোষণা দিতে বলেন ভারতকে। আর সেই ভারতের সাথে যুদ্ধ, আর ভারত এত পাগল হয়েছে যে ট্রেপে পাড়া দিবে। হ্যাঁ, ভারত যুদ্ধ করবে, যদি ভারত নিজের মতো করে করবে, আপনি তাকে ট্র্যাপে ফেলবেন সে যুদ্ধ। ভারত এত বোকা নাকি? ভারতের কত ট্র্যাপই ভারতের জন্য প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে ভারতের জন্য ট্র্যাপ পাতা। ভারত চাণক্য নীতির দেশ, এত বোকা না, সে তার মতো করে কাজ করে। বাংলাদেশের সাথে যুদ্ধ যাবে কেন?
আপনি জানেন যে আমাদের দুইজনের দুইটা ঘুষি মারলে আমরা পড়ে যাব, তা আপনি যাবেন আপনার বাড়ির আপনার গ্রামের 500 লোক নিয়ে আমার হামলা করতে? তা ভারতের এত বোকা মনে হয়? না খেয়ে মারা যাবে, দুর্ভিক্ষে না খেয়ে মরবে বাংলাদেশ। খুব শীঘ্রই কপালে এটা আছে, যদি কোনোভাবে একটা গুলি, একটা মিসাইল, একটা বিমান হামলা ভারতের দিকে যায়, বাংলাদেশ ভ্যানিশ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে।